নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন যিশু দেব ভার্মা। তাকে শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি। বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে জামাত ইসলাম। ইতিমধ্যে শুরু হয়েছে পলায়ন। ঘটনায় রাজ্যে বাড়ছে অবৈধ অনুপ্রবেশ। ট্রান্সফরমার ফেটে গিয়ে আগরতলার প্রধান পোস্ট অফিসে আগুন। বিদ্যুৎ নিগমের দায়িত্ব জ্ঞানহীনতার দিকে উঠছে আঙুল। গ্রামীণ এলাকায় শিক্ষার মান নিয়ে চিন্তিত রাজ্য সরকার। তৃণমূল স্তরে বেহাল শিক্ষা ব্যবস্থা। ওয়াটার প্ল্যান্ট লাগিয়েও সুরাহা হল না। জনজাতিদের জলকষ্ট আজও একই জায়গায়। তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চলে করুণ ছবি ধরা পড়ল নিউজ নাওয়ের ক্যামেরায়। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন যিশু দেব ভার্মা। তাকে শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে। এই প্রথম রাজ্য থেকে কেউ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে যিশু দেব ভার্মা নিযুক্ত হওয়ায় আপ্লুত গোটা রাজ্যবাসী। এই বিষয়টি নিয়ে বর্তমানে চর্চা একেবারে তুঙ্গে। বুধবার সকালে রাজ্য ত্যাগ করার আগে যিশু দেব ভার্মা জানান, তিনি তেলেঙ্গানায় গিয়েও ত্রিপুরার স্বার্থ রক্ষা করার কথা অবশ্যই দেখবেন। আজকে শরীর আছে আমার, ঠিক না? আর আগামীকাল আমি দিল্লি যাব মিটিং এর জন্য। গিয়ে দেখি আগে কি হয় না হয় না। আমি আগে গভর্নর ছিলাম না, মন্ত্রী ছিলাম, অভিজ্ঞতা নাই। স্যার, এতদিন আপনাকে কর্তা বলে সবাই আগামীকাল থেকে কি আপনি মাননীয় গভর্নর হিসেবে কোনটা আপনার কাছে সব থেকে প্রাধান্য পাবে? এখানে তো কর্তা শব্দ নেই, কিন্তু আমাদের এখানে শব্দ হইলে ঠিক না। এখানে তো আমার পদের শব্দ দিয়ে ব্যবহার হবে। ফিরে আসার পর আপনি 8 তারিখ আবার ত্রিপুরায় আসছেন, মানুষ যা বলে তাকে তাই আমার প্রিয়। চলুন, আজকে কি মেসেজ দিয়ে যাবেন ত্রিপুরা? দেখুন ত্রিপুরার কি বলে মেসেজ নিয়ে আমি তেলেঙ্গানা যাচ্ছি না, কি করা যায় ত্রিপুরার জন্য সেটা নিজে দেখবো আমি তেলেঙ্গানা গিয়ে। বুধবার বেলা 3টে নাগাদ হায়দ্রাবাদে পৌঁছন যিশু দেব ভার্মা। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সমবেত হন বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের উচ্চ আধিকারিকরা। এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পরবর্তীতে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে তাকে শপথ বাক্য পাঠ করান। এ বিষয়ে বিশেষভাবে উল্লেখ, আগামী 2রা এবং 3রা আগস্ট সমস্ত রাজ্যের রাজ্যপালদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই বৈঠকের পৌরোহিত্য করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত বিরোধী জামাত ইসলাম নিষিদ্ধ হলো বাংলাদেশে। শুরু হয়েছে পলায়ন। এই ক্ষেত্রে প্রথম টার্গেট ত্রিপুরা। রাজ্যের গোয়েন্দা শাখাকে ঘুমে রেখেই চলছে জামাত সদস্যদের ত্রিপুরায় অনুপ্রবেশ। নিউজ নাওয়ের এক্সক্লুসিভ রিপোর্টে উঠে আসলো এমনই তথ্য। নির্বাহী আদেশে নিষিদ্ধ হলো বাংলাদেশ জামায়াত ইসলামী নামের রাজনৈতিক দলটি। প্রায় 1 দশক আগে নিবন্ধন হারানো এই দলটিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। বুধবারের মধ্যে এ বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এমন পরিস্থিতিতে সোমবার এক বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেন ক্ষমতাসীন 14 দলীয় জোটের নেতারা। এর আগে 2013 সালে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করে জামাত ইসলাম, কিন্তু আপিল বিভাগে
2023 সালের 19 নভেম্বর জামাতের আপিল খারিজ করে দেওয়া হয়। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে বাংলাদেশ সরকার। এর বাইরে যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামাত ইসলামের বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগে তৈরি করে বাংলাদেশের আইন মন্ত্রণালয়। তবে পরবর্তী সময়ে সে বিষয়ে আর হয়নি কোনো অগ্রগতি। এদিকে বাংলাদেশে নিষিদ্ধ হবার সাথে সাথেই জামাত নেতা এবং তার সদস্যরা শুরু করে দিয়েছে পলায়ন। আর এক্ষেত্রে সবচেয়ে প্রথম উঠে আসছে প্রতিবেশী ত্রিপুরার নাম। নিউজ নাও এর বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্যের গোয়েন্দা পুলিশকে এক প্রকার ঘুমে রেখেই বাংলাদেশের জামাত ইসলামের সদস্যদের ব্যাপক পরিমাণে অনুপ্রবেশ ঘটছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, ঊনকোটি জেলার উন্মুক্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে হচ্ছে এই অনুপ্রবেশ। নিউজ নাও এর বিশেষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সিপাহীজলা জেলার কমলাসাগর গ্রাম পঞ্চায়েত ও রাধানগর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি 114 নম্বর গেটের ভেতর দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন জামাত নেতা এবং সদস্য অনুপ্রবেশ করেছে ত্রিপুরায়। জামাত ইসলামের সদস্যদের ব্যাপক পরিমাণে ভারতে অনুপ্রবেশের ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর, যা আমাদের রাজ্য ও দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাছে এক প্রকার হুমকি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি বাংলাদেশি নাগরিকরা ভারতে অনুপ্রবেশ করে আগরতলা রেল স্টেশনে এবং এমবিবি বিমানবন্দর হয়ে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার ঘটনায় দুইবার এনআইএর টিম হানা দেয় ত্রিপুরায়। তুলে নিয়ে যায় অবৈধ মানব পাচারের সঙ্গে যুক্ত একাধিক অভিযুক্তকে। রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে চলে এই ধরপাকড়। তারপরও থেমে নেই অবৈধ অনুপ্রবেশ। গত 3 মাসে কয়েক শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র আগরতলা থেকেই। বাংলাদেশের জামাত ইসলামের মতো নিষিদ্ধ একটি ভারতে বিরোধী দলের নেতা সদস্যদের ত্রিপুরা পলায়নের বিষয়টি নিয়ে রাজ্যের আরক্ষা প্রশাসন এবং গোয়েন্দা শাখাকে আরও বেশি তৎপর হতে হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অল্পেতে রক্ষা পেল আগরতলা প্রধান পোস্ট অফিস। পোস্ট অফিসের ভেতরের ট্রান্সফরমার ফেটে গিয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। বুধবার সকালে আগরতলা প্রধান পোস্ট অফিসের ট্রান্সফরমার ফেটে গিয়ে আগুন লেগে যায়। আগুন দেখে চমকে যান কর্মীরা। তারা জানান, অফিসের আধিকারিকদের নিয়ে একটি মিটিং চলছিল তখন। তবে হঠাৎ এই ট্রান্সফরমারটি ফেটে গেলে দাউ দাউ করে আগুন ধরে যায়। ঘটনা দেখে তারা পোস্ট অফিস থেকে বেরিয়ে আসেন। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আমরা একটা মিটিং চলছিল, হঠাৎ করে ব্লাস্ট মারছে। তো কিসেতে ব্লাস্ট মারছে তো বুঝলাম না, চাই দিই কিন্তু আমরা রেসপন্স করে ব্লাস্ট মারছে। চাইলাম আইএসের আগুন ধরতেছে। তারপরে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম। ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে দিচ্ছে ফোন রাখাইতো। তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে এগুলো 5টা দিয়ে আমরা আগুনটা ডিভাইস দিয়ে আগুনটা নিবানোর পরে ফায়ারটা দিয়েছি আইসে। এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট এখনো আসছে না। যদি ঠিক সময় আপনারা না নিবাই দেন, ঠিক সময় যদি না নিবাই দেন বা ঠিক সময় না নিবাই দেন, বিপদ প্রচণ্ড পরিমাণে বিরাট বিপদ হয়ে যায়। কারণ আগুন প্রচণ্ড পরিমাণে ধরতেছে। আর করে এটা হচ্ছে তেলটা দেখে এই যে তেল লিক করতে, তেলের সঙ্গে সঙ্গে আগুনটা চলে গেল কইলে। রাজ্যের ট্রান্সফরমার ফেটে যাওয়া বা ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা আগুন লেগে যাওয়া এখন প্রায় নিত্যদিনের ঘটনা। এর আগেও রাজ্যের বহু জায়গায় ট্রান্সফরমার ফেটে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আবার অনেকে মারাও গেছেন। তবু যেন এক প্রকার হেলদোলবিহীন বিদ্যুৎ নিগম। ট্রান্সফরমার জনিত যে কোনো দুর্ঘটনা ঘটলেই নিগমের তরফ থেকে জানানো হয় রাজ্যের বহু ট্রান্সফরমার স্বল্প ক্ষমতা সম্পন্ন এবং দিন দিন বিদ্যুতের লোড বেড়ে যাওয়ায় এই ট্রান্সফরমারগুলি সঠিকভাবে কাজ করছে না। কিন্তু এই স্বল্প ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারগুলির বদলে নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার ব্যবহার করার কোনো উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ নিগম। এরপর আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুতে বিদ্যুৎ নিগমের সিএমডি সহ উচ্চ আধিকারিকদের 17 লক্ষ টাকার জরিমানা করে।
এই আদেশের পরেও উদাসীন নিগম, এমনটাই মন্তব্য জনসাধারণের। গত কয়েক মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এরপরেও কেন এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না নিগম? সেক্ষেত্রে নিগমের গাফিলতি এবং কর্তব্য জ্ঞানহীনতার অভিযোগ করছেন জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রামীণ এলাকার শিক্ষার মান নিয়ে চিন্তিত রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের আভ্যন্তরীণ সমীক্ষাতেই উঠে এসেছে গ্রামীণ এলাকার শিক্ষার হাল। ত্রিপুরার গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থা এবং পড়ুয়াদের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করে শিক্ষা দপ্তর, যা ফাঁস হতেই চাপে পড়েছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের সমীক্ষার তথ্য অনুযায়ী ৮০% তৃতীয় শ্রেণীর পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই পড়তে অক্ষম। ১২.৪% প্রথম শ্রেণীর পড়ুয়ার নেই অক্ষর জ্ঞান। অন্যদিকে সমীক্ষার তথ্য অনুযায়ী মাত্র ১৬.৪% তৃতীয় শ্রেণীর পড়ুয়া এবং ২৩.৯% ছাত্রছাত্রী পড়তে পারে দ্বিতীয় শ্রেণীর বই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে জ্ঞান আরো কম পড়ুয়াদের। ১ থেকে ৯ পর্যন্ত সবকটি নম্বর ঠিকমতো চেনেই না তৃতীয় শ্রেণীর ২.৭% পড়ুয়া। ৯৯ পর্যন্ত নম্বরের ধারণা নেই প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর। ইংরেজি বর্ণমালার ক্ষেত্রেও একই অবস্থা বলে উল্লেখ করা হয়েছে শিক্ষা দপ্তরের আভ্যন্তরীণ সমীক্ষায়। গত ৬.৫ বছরে শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বহু নিয়মের পরিবর্তনও। তা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থা নিয়ে উঠে আসছে বিস্তর অভিযোগ। কোটি কোটি টাকা ব্যয় করেও কেন শিক্ষা ব্যবস্থার এই ধরনের তথ্য উঠে আসছে দপ্তরেরই সমীক্ষায়, তা নিয়েই উঠে আসছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জল সমস্যা বহাল তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চলগুলিতে সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হলেও তার পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। উদ্বোধন হওয়ার ৩ দিন যেতে না যেতেই বিকল সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের। এলাকাবাসীদের অভিযোগ, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি জনজাতি এলাকা রয়েছে। এই এলাকার মানুষ সারা বছরই জলকষ্টে ভুগতে থাকেন। এই বিধানসভার অধিকাংশ জনজাতি তাদের প্রয়োজনে অপরিশোধিত জল উৎসের উপর নির্ভরশীল। এই এলাকাগুলির মধ্যে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম। এই এলাকাটিতে প্রায় ৬০টি পরিবারের বসবাস। এই এলাকার জনজাতিদের পানীয় জলের সমস্যা নিরসনে চলতি বছরের মার্চ মাসে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা, তিপ্রা মোথা দলের এমডিসি কমল কলই সহ বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জানা যায়, প্রজা বাহাদুর মলসুম পাড়ার পানীয় জল সরবরাহের জন্য এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে প্রায় ১,১৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায়। সরার জল খাই আমরা, তইলে ওই সাপ্লাইটা করতেছে, উদ্বোধন করছে পরে 2 দিন মাত্র জল আইতাছে, আর পরে আইসে না। 2 জন মিনিস্টার আইসে। সাপ্লাই উদ্বোধনটা কোন সময় ছিল? সাপ্লাই উদ্বোধন মার্চ নি এপ্রিল মাসে করতেছে উদ্বোধন, তইলে পাইতেছে না। 2 জন মিনিস্টার, বিকাশ দেববর্মা একজন মিনিস্টার, তইলে কমল কলই একজন আইতাছে, তারা 2 জন উদ্বোধন করতেছে। ঘরে ঘরে জল দিব কয়া উদ্বোধন করতেছে তারা। তারপর এখন জল আয় না কিসের লাগে? এখন কারেন্ট নাই, কারেন্ট থাকলেও বলদিস ভালোই জ্বলে না কারেন্ট, এ লাগিয়ে জল উঠাইতে পারছে না। জানা যায়, চালু হওয়ার 3 দিন পর আর ব্যবহার উপযোগী ছিল না এই ওয়াটার প্ল্যান্টটি। যান্ত্রিক গোলযোগ এবং বিদ্যুৎ সংযোগের কারণ দেখিয়ে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে বলে ক্ষোভের সঙ্গে জানান স্থানীয়রা। দপ্তরের উদাসীনতার কারণেই ভুগতে হচ্ছে তাদের। এই কারণেই এলাকার সাধারণ মানুষ এখন ছড়ার জল বা পাথর চুয়ানো জলের উপর
নির্ভর করে দিন কাটাচ্ছেন। কারেন্টটা ভোল্টেজ কম হয়ে গেছে গা, আর এটা চালু ভালো করে করতে পারছি না, ভোল্টেজ কম লাগে। না, এলাকাবাসী অনেকে কয় যে উদ্বোধন হওয়ার শুধু 2 দিন বা 3 দিন জল পাইছে, এরপরে পাইছে পাইপ ওই ফাটতে গেছে গা, জল স্পিড চালাইলে এদিকে জল তুললে এদিকে লাগে তো স্টপ হয়ে গেছে গা। পাইপ প্লাস্টিক ছোটো ছোটো পাইপ পয়েন্টটা এটা ফাটতে গেছে, তো এখন- লিক হয়ে আছে এই সময়ে। আর কারেন্টের ওই ডিস্টার্ব আসলো এই সময়ে, এই লাগে তো এখন কি বন্ধ হয়েছে। মেশিন কি ভালো না খারাপ? এখন খারাপ, কি কারণে খারাপ হয়েছে? এটা ওই জলটা বড় হয়েছে এই লাগে আর কি। এরপর থেকে এখনো এই ওয়াটার প্ল্যান্টটির সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। তাই এলাকার মানুষ তীব্র জলকষ্টে ভুগছেন। তাদের আরও অভিযোগ, গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয়। তাই তাদের তরফে দাবি উঠছে অতি সত্বর দপ্তর যেন এই ওয়াটার সাপ্লাই প্ল্যান্টটি সারাই করে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধভাবে পাচারের সময় কুমারঘাট থানার পুলিশের হাতে আটক গাড়ি ভর্তি গরু, সঙ্গে আটক করা হয়েছে গাড়ি চালক ও 2 পাচারকারীকে। ঊনকোটি জেলার কুমারঘাটে অবৈধ গরু পাচার রুখে দিল পুলিশ। পাচারের সময় কুমারঘাট থানার পুলিশ পাকড়াও করল গাড়ি ভর্তি 14টি গরু। ঘটনা বুধবার কুমারঘাটের 91 মাইল এলাকায়। এদিন পুলিশি নাকাতে সন্দেহজনকভাবে একটি মালবাহী গাড়ি আটক করে পুলিশ। গাড়ির পেছনে নজর পড়তেই রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশের। ছোট্ট ওই গাড়িতে অমানবিকভাবে বোঝাই করা ছিল একসাথে 14টি গরু। পরে গরু সহ গাড়ির নথিপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা চালক সহ অন্যান্য কেউই এর কোনো বৈধ নথি পুলিশকে দেখাতে পারেননি বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা। তিনি জানান, পাচারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর জেলার রামনগর থেকে ফটিক রায়ের জনৈক গরু ব্যবসায়ীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো। এই ঘটনায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে গাড়ি চালক রঞ্জন মিয়া সহ সাবিন উদ্দিন ও নাজিব আলী নামে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে বাজেয়াপ্ত গরুগুলিকে গোশালাতে পাঠায় পুলিশ। কুমারঘাট থানার অধীনে 9-12 মাইলে একটা নাক আছে, যেখানে আমরা 24/7 চেকিং করি। তো সেখানে চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমার থানার অফিসার আছে গোবিন্দ পাটারি পেশাতলার দিক থেকে আসা একটি গাড়ি আটক করে। টাটা কোম্পানির এলেন্ট্রা মডেলের গাড়ি ছিল, যার নাম্বার ছিল TR02L1664। গাড়িটাকে আটক করার পর দেখা যায় গাড়ির সামনে 3 জন বসা আছে, আর গাড়ির পিছনে 14টা গরু রাখা আছে, এবং 14টা গরুর মধ্যে 9টা বলদ আর 5টা গাই গরু। তো তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে রামনগর থেকে গরুগুলি আনছে, ফটিকরাই নাকি নিয়ে যাবে। কিন্তু তাদের সপক্ষে কোনো, এই কথার সপক্ষে কোনো তারা ডকুমেন্টস দেখাতে পারেনি, এমনকি তারা অথরাইজেশন লেটারও দিতে পারেনি যে তারা এই গাড়ি দিয়ে গরু টানতে পারবে। তখন আমার অফিসার গরুগুলি সিজ করেছে, গাড়িটা সিজ করেছে, সঙ্গে ড্রাইভার এবং তার সহযোগী দুজনকে অ্যারেস্ট করেছে। এরপর আমরা থানাতে এসে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক এফআইআর নিয়েছি। প্রসঙ্গত, এভাবে গাড়ি বোঝাই করেই অবৈধ পন্থায় অমানবিকভাবে অহরহ চলছে গরু পাচার। এই গরু পাচার রুখতে সীমান্ত বাহিনীকে আরো বেশি সজাগ থাকার পরামর্শ দিচ্ছে সচেতন মহল। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। কেরলের ওয়েনাডে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 160 ছাড়ালো। উদ্ধার কাজ এখনো চলছে। কতজন আটকে রয়েছেন, কতজন নিখোঁজ তা স্পষ্ট নয়। তার মধ্যে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপারি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সন্ধে পর্যন্ত 160 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বিপর্যস্ত ওয়েনারের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনারের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ ছিল সমস্ত স্কুল কলেজ।
পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে, ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ওয়েনারের মানুষদের সুরক্ষা নিশ্চিত করেছেন রাহুল গান্ধী। তিনি সংসদ ভবনে এ বিষয়ে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিনি কি বলেছেন শুনবো। Early this morning, Wayanad was hit by several devastating landslides. More than 70 people have been killed. Mundakai village has been cut off, and the devastating loss of lives and extensive damage is yet to be assessed due to the scale of the tragedy. I have spoken to the Honourable Defence Minister and the Chief Minister of Kerala. I request the Union Government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people, if that compensation can be increased as well, restore vital transport and communication lines, set up relief at the earliest, and prepare a roadmap for the rehabilitation of the affected families. Okay. Even as I speak, the threat of landslides looms over many areas in Wayanad and the Western Ghats. Our country has witnessed an alarming rise in the landslides in the last few years. There is an urgent need for mapping of landslide-prone areas and to take up mitigation measures and an action plan to address the growing frequency of natural calamities. গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে ওয়েনারের মেপারি এলাকায় পরপর ধস নেমেছিল। আর তার জেরেই প্রায় কাদা মাটিতে মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদা মাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা। একই দিনে মাত্র 4 ঘন্টার ব্যবধানে 3বার ধস নামায় ওয়েনারের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে। এখন পাহাড়ি এলাকা শুধু কাদা মাটি ঢাকা বদ্ধভূমি। মঙ্গলবার সকাল থেকেই সেই এলাকায় চলছে উদ্ধার কাজ। বাড়িঘর, দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। নামানো হয়েছে ভারতীয় সেনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে জমে উঠেছে শাসক দলের রাজনৈতিক তৎপরতা। দলীয় প্রার্থীদের জয়ী করতে কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভায় প্রচারে গতি বাড়ালো শাসক দল। আগামী 8ই আগস্ট গোটা রাজ্যের সাথে কুমারঘাট ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভায় দলীয় প্রচার কর্মসূচিতে গতি বাড়িয়েছে শাসক দল। প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে রাজ্যস্তরীয় নেতৃত্বদের নিয়ে চলছে ভোট প্রচার। ভোটকে নজরে রেখে কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বুধবার অনুষ্ঠিত হয় একটি দলীয় সভা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সহ বিভিন্ন প্রার্থী ও স্থানীয় নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বাম কংগ্রেসকে এক হাত নেন বিধায়ক। তিনি বলেন, এক সময়ের দুই প্রতিপক্ষ দল বর্তমানে এক ছাতার তলায় গিয়ে বহু চেষ্টা করেও গত নির্বাচনে হারাতে পারেনি বিজেপিকে। ত্রিপুরার রাজনীতি পাহাড়ের উপরই বেশি নির্ভর, আর সেই পাহাড় এখন বিজেপির সঙ্গে রয়েছে। তাই দলের শক্তি বর্তমানে অনেক গুণ বেড়েছে বলে দাবি করেন বিধায়ক। বিজেপির বিরুদ্ধে আরেকদিকে পাহাড়ে একটা দল তীব্রমতা, এটাও আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে। 3টা শক্তির সঙ্গে একটা শক্তি লড়াই করছে। 3টা পার্টির সঙ্গে একটা পার্টির লড়াই করার পরেও আমরা জয় আনছি, আমরা জিতছি, সরকার আমরা বানাইছি। আর এখন তো আর প্রশ্নই উঠে না, আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব, এই আশাটাও তারা ছেড়ে দিতে লাগবে। একটা এমএলএ যদি দিতে পারতো না।
একজন এমএলএ 60টা সিটের মধ্যে একটা সিটও আর জিতত না আগামী দিনে। এক তো হইছে যে ত্রিপুরার মানুষ তারারে বুঝছে যে 2 বার তারা দেখছে, 3 বার এখন পঞ্চায়েতেও দেখতেছে, 3 বার তারা ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে বুধবার এমবিবি বিমানবন্দর থেকে 2 শিশু সহ 8 জন বাংলাদেশি মহিলাকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। আটককৃতরা হলেন বাংলাদেশের নোয়াখালী, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর জেলার লাকি আক্তার, সীমাখরা, মোহাম্মদ সোহাগী আক্তার, রেহেনা শেখ, মিস ফাতেমা এবং তাদের সঙ্গে 2 শিশু। এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, আগরতলা বিমানবন্দরে কিছু লোক সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছেন। এই খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়টি তারা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বুধবারই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এয়ারপোর্ট থানার ওসি। এই বিষয়ে পুলিশ আরো জানিয়েছে, তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে কতিপয় ভারতীয় দালালদের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তারা মাথাপিছু 12,000 টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে ভারতে প্রবেশ করেন। পুলিশ আরো জানিয়েছে, ওই দালালি 1,000 টাকার বিনিময়ে তাদের নকল ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড বানিয়ে দিয়েছিল। ধৃত বাংলাদেশি নাগরিকরা আহমেদাবাদ যাওয়ার জন্য এমবিবি বিমানবন্দরে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে 6 জন মহিলা সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করছিল। তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং অফিসাররা যাই, গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে। তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি। কতজন রয়েছে? তারা 6 জন আছে। 6 জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি? 6 জন মহিলা। তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে? এমবিবি এয়ারপোর্ট দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কিছু কারণে পদত্যাগ করেন পূর্বতন ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি। এবার সেই পদে নতুন মুখ। ইউপিএসসির নতুন চেয়ারপারসনের ভূমিকায় দায়িত্ব নেবেন প্রাক্তন স্বাস্থ্য সচিব আইএএস প্রীতি সুদান। 1 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকেই দায়িত্ব নেবেন তিনি। 1983 সালের ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদান আগামী 2025 সালের 29 এপ্রিল পর্যন্ত এই পদে বহাল থাকবেন। কোভিড অতিমারি পর্বে তার কাজ নানা মহলে প্রশংসা পেয়েছিল। স্বাস্থ্য দপ্তর ছাড়াও প্রীতি সুদান কাজ করেছেন খাদ্য ও গণসরবরাহ, নারী ও শিশু উন্নয়ন, এমনকি প্রতিরক্ষার মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে। কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারতের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এবার সেই প্রীতি সুদানই আগামী বৃহস্পতিবার থেকে ইউপিএসসির চেয়ারপারসন পদে দায়িত্ব নিতে চলেছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনপুর থানার পুলিশ একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করে। জানা গেছে, এই গাড়িটিকে মাদক পাচারকালে গত 31 মে আটক করেছিল কাঞ্চনপুর থানার পুলিশ। ফের একই গাড়িতে অবৈধ বিলেতি মদ পাচারকালে পানিসাগর থেকে পুলিশের তাড়া খেয়ে কাঞ্চনপুরের দিকে যাওয়ার সময় গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় 120 কার্টুন 2240 বোতল বেআইনি বিলেতি মদ। জানা যায়, কোনো নেশা কারবারিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই নেশা কারবারের সাথে জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ আধিকারিক। গতকাল 30/7/2024 আমরা সন্ধ্যাবেলা একটা খবর পাই যে পানিসাগর দিক থেকে একটি সাদা রঙের নাম্বারবিহীন বোলেরো পিকআপ, ম্যাক্স পিকআপ কাঞ্চনপুর দিকে আসছে। অ্যাকর্ডিংলি আমরা তা ধাবা করি এবং এই খোঁজাখুঁজি করতে করতে প্রায় রাত্র 1টার দিকে আমরা এটাকে ট্রেস করতে সক্ষম হই এবং এই গাড়ি সহ গাড়ির ভিতরে প্রায় 2240 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ আমরা রিকভারি করি এবং তার 2016 সালের পর 2024 সাল অর্থাৎ দীর্ঘ 7 বছর পর এবছর আবারও পুরনো ছন্দের দল গঠন করে প্রথম ডিভিশনের পাশাপাশি রাখালশিল্ড নকআউটে অংশগ্রহণ করবে 9 বুলেটস। গত বছর কোচ কর্ণেন্দু দেববর্মার প্রশিক্ষণে 9 বুলেটস বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এবছর
এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। 2024-25 সালে এ ডিভিশন লিগ ও নকআউটকে সামনে রেখে কোচ কর্নেন্দু দেববর্মা প্রশিক্ষণ দিচ্ছেন দলের ফুটবলারদের। জানা যায় 2016 সালে যখন 9 বুলেটস ক্লাব এ ডিভিশন চ্যাম্পিয়নশিপের খেতাব দখল করেছিল তখনও কোচ ছিলেন কর্নেন্দু দেববর্মা। দলের ফুটবল প্রশিক্ষক কর্নেন্দু দেববর্মার প্রশিক্ষণে গত বছর বি ডিভিশনের চ্যাম্পিয়ন দল এই বছর নকআউট ও লিগ এই দুটো প্রতিযোগিতায় জোড়া সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা। সেদিকে লক্ষ্য রেখে বুধবার থেকে দলের ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন কোচ কর্নেন্দু দেববর্মা। 16 সালে আপনি যেটা বলেছেন 16 সালে এ ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পরে কিছু 2-3 বছর এটা গ্যাপ হয়ে গেছে, কিছু মানে ম্যানেজমেন্টের কিছু ইয়েতে বা কোনো একটা অফিসিয়াল কারণে যেটা করতে পারে নাই। তো এর জন্য সি ডিভিশন থেকে উঠে বি ডিভিশন অবধি গতবার আমরা ভালোই টিম করেছি আর সেই মোতাবেক টিমও চ্যাম্পিয়ন হয়েছে। তো প্রত্যাশা একটাই, যেহেতু এ ডিভিশনে উঠেছে না, তো এটা অনেক বছর পরে আবার এ ডিভিশনে উঠেছে, তো ভালো খেলা দেওয়ার একটা চেষ্টা থাকবে আর টিমগুলো সেইভাবেই মানে বানানো হয়েছে আর কি। কবে থেকে আপনার প্র্যাকটিস শুরু করেছে? প্র্যাকটিস তো ফুল প্র্যাকটিস তো আজকের থেকে মানে স্টার্ট তো করেছে আজকে, কিন্তু আমাদের ফুল প্লেয়ার যখন চলে আসবে মনে করো 2-3 তারিখ থেকে ফুল প্র্যাকটিস শুরু হয়ে যাবে। এখন কজন প্লেয়ারকে নিয়ে আপনার এখন আমরা আছি 8 জন প্লেয়ার আছে। রাজ্যের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে বেহাল দশায় পরিণত করেছে, এমনটাই অভিযোগ তোলেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। রাজ্যের স্কুল কলেজ শিক্ষক স্বল্পতায় ধুঁকছে। পড়ুয়াদের প্রায় দিনই স্কুল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে হচ্ছে শিক্ষকের দাবিতে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে দপ্তরের নেই কোনো হেলদোল। বুধবার 5 দফা দাবির ভিত্তিতে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করে এই ছাত্র সংগঠনগুলি। দাবিগুলির মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধ না করা, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে পড়াশোনার খরচ কমানো, ছাত্রছাত্রীদের নিয়মিত স্টাইপেন্ড প্রদান করা ইত্যাদি। শীঘ্রই যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান ছাত্র সংগঠনের এক সদস্য। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি, কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সরকার টিকিয়ে রাখতে দুটি দলকে তোষামোদ করছে কেন্দ্রের বিজেপি সরকার। এটা আঘাত করছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে। বুধবার দলীয় নেতা সমরাজ্য স্মরণ সভায় এরকমটাই বলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। আশ্বাসনের কথা বলেছেন, এরা সব মিলিয়ে 300 আসন পর্যন্ত এখন স্পর্শ করতে পারছেন না এবং দুটো রাজ্যের 28টা আসন না আসলে পরে সরকারই করে না, তাদেরকে মানে কি করে তোষামোদ করছে। এই যে বাজেটটা উপস্থিত হলো, এখনো গৃহীত হলো না, এই দুটো বিহার এবং অন্ধ্র হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে, তাতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন যে ফেডারেলিজমের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে এবং এটা তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। সরকার টিকিয়ে রাখতে গেলে পর বিহারকে রাখতে হবে সঙ্গে, অন্ধ্রকে রাখতে হবে সঙ্গে। এখন সব মিলিয়ে যে সরকার মাত্র 20টা আসনে বেশি, আর এরা দুটো একসাথে 28 আসন। এরা যদি কোনো কারণে এদিক সেদিক করে তাহলে তো 8 আসনের ডিফারেন্স হয়ে যাবে। ন্যাচারালি তাদেরকে খুশি রাখতে হচ্ছে। ইট ইজ নট এ গুড সাইন ফর বিজেপি আরএসএস। কে করলো? উত্তর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে পোল ভল্টে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়কে সম্বর্ধনা দেওয়া হয়। কাঞ্চনপুর সুভাষনগরের গৃহবধূ ক্রীড়াবিদ মমতা নাথকে বুধবার উত্তর জেলার পুলিশ সুপার কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং সহ অন্যান্যরা। জানা গিয়েছে মমতা নাথের স্বামী একজন গাড়ি চালক। বাড়িতে স্বামী ছাড়া ছেলে, পুত্রবধূ এবং নাতনি রয়েছেন। আগরতলা স্পোর্টস স্কুলে মমতা নাথের ছোট ছেলে রয়েছেন। তাকে দেখেই মমতার খেলাধুলার প্রতি আগ্রহ জাগে। জানা গিয়েছে এখনো পর্যন্ত মমতা নাথ পোল ভল্টে 3টি মেডেল পেয়েছেন, যার মধ্যে 2টি রয়েছে জাতীয় স্তরে এবং একটি আন্তর্জাতিক স্তরে, যা পেয়েছেন ফিলিপিন্স থেকে। তাছাড়া 5 কিলোমিটার হাঁটা এবং 400 মিটার হার্ডেলে তার পদক রয়েছে। আগামী দিনে মমতা সুইডেনে যেতে আগ্রহী বলে জানিয়েছেন পুলিশ সুপার।
একটা খবর পেয়েছিলাম কাঞ্চনপুরের একজন অ্যাথলিট, নাম হলো ওনার মমতা নাথ, সুভাষনগর বাড়ি। উনি সুইডেন যাবেন খেলার জন্য এবং উনি একজন প্রতিভাবান খেলোয়াড় ত্রিপুরার। অনেক ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্টেট মিট উনি করেছেন। ওনার আর্থিক সাহায্য দরকার। এই খবর পেয়ে আমাদের যারা অফিসাররা যারা আছেন, কালকে আমরা সন্ধ্যার সময় একটা মিটিং করেছি। নাম্বার 1 হলো ওনাকে শুভেচ্ছা জানাবো, ওনার সফলতা কামনা করবো, পাশাপাশি ওনাকে কিছুটা আর্থিক সাহায্য করেছি আমরা। তো এটা আসলে ত্রিপুরাবাসীর কাছে একটা ইন্সপিরেশন। একজন বিবাহিত মহিলা হয়ে একটা ভিন্ন ধরনের খেলার প্রতি তার আগ্রহ দেখে উত্তর জেলার পুলিশ সুপার তাকে সংবর্ধনা ও কিছুটা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যে খেলার নাম কেউ কখনো বিশেষ করে কাঞ্চনপুরের মানুষ শোনেনি, সেই খেলার প্রতি কাঞ্চনপুর থেকে একজন আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ হয়ে উঠলেন, তা নিয়ে সবাই বিস্মিত। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে প্রতিভা লুকিয়ে রয়েছে তা মমতা নাথ আবার প্রমাণ করলেন। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও। টানা 3 ম্যাচ ড্র করে চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল মৌচাক ক্লাব। ঘরোয়া বি ডিভিশন লিগে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জয় আটকে দিয়ে লিগে প্রথম জয় তুলে নিল মৌচাক ক্লাব। ম্যাচে স্পোর্টস স্কুলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে মৌচাক ক্লাব। ম্যাচে জয়ের ফলে মৌচাকের সংগ্রহে রয়েছে 4 ম্যাচে 6 পয়েন্ট। এদিকে দিনের প্রথম ম্যাচে নবোদয় সংঘকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করে স্কাইলার ক্লাব। এদিনের ম্যাচে জয়ের ফলে স্কাইলার ক্লাব 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্টের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে নবোদয় সংঘ লিগে 4 ম্যাচে জয়ের মুখ দেখেনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।